ইরফান আর মকবুল দুই বন্ধু ছিল। মকবুলের মাংসের দোকান ছিল আর ইরফান আপাতত বেকার ছিল। কি হয়েছে বন্ধু, আজও কোনো কাজ পেলে না? আর কি বলবো, বুঝতেই পারছি না। এত লেখাপড়া কি লাভ হলো, এখন একটা চাকরিও পেলাম না। বুঝতেই পারছি না যে এখন কি করব। আমার ওপর তো এখন রোকসানারও দায়িত্ব রয়েছে। এত তাড়াতাড়ি বিয়ে করা উচিতও হয়নি আমার, কিন্তু এখন যখন তুই বিয়ে করেই ফেলেছিস তখন কাজকর্ম তো খুঁজতেই হবে। তুই তো জানিসই যে কি পরিস্থিতিতে আমার বিয়ে হয়েছে। যদি বিয়েটা না করতাম তাহলে রোকসানার আব্বা ওর অন্য জায়গায় বিয়ে দিয়ে দিল, কিন্তু বিয়ের পর এত দায়িত্ব মাথায় চেপেছে, বুঝতেই পারছি না যে এখন আমি ঠিক কি করতে পারি। আরে ইরফান, তুই শর্মা বানাতে জানিস তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে শর্মার দোকান দিচ্ছিস না কেন? দোকান খুলতে গেলেও তো টাকা লাগবে, তাই না? সেটা কোথা থেকে জোগাড় করব? আমি আছি তো, আমি তোকে ধার দেব। তোর ব্যবসা চলতে শুরু করলে তুই দিয়ে দিবি। হ্যাঁ হ্যাঁ, সেটা তো করাই যায়। ইরফান খুশি হয়ে তার বাড়িতে গেল আর এই সব কথা রুকসানাকে বলে দিল। আল্লাহর অনেক দয়া, কোনো একটা উপায় তো তুমি পেলে। এবার তাড়াতাড়ি আমার রোলের দোকান দেব। আশা করি ভালো জোগাড় হবে আর আমাদের পরিস্থিতিও বদলে যাবে। নিশ্চয়ই হবে, আমি দোয়া করব। মকবুলের কাছ থেকে টাকা ধার নিয়ে ইরফান শোরমার মেশিন কিনে নিল। ও মকবুলের কাছ থেকেই মাংস কিনতে গেল আর ওর শর্মার দোকান চালু হয়ে গেল। ওরে দাদা, একটা শর্মা দিন তো। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। আস্তে আস্তে ইরফানের শোরমার দোকানে কাস্টমারদের ভিড় বাড়তে লাগলো। এটার স্বাদ তো দেখছি খুবই ভালো হবে। তো সব মশলা আমি বাড়িতেই তৈরি করি। বাহ, দারুণ, খেতে খুব ভালো হয়েছে দাদা। ইরফান খুব খুশি হলো যে ওর শোরমা লোকজনের পছন্দ হচ্ছিল। ওর খরিদ্দাররা খুব আশা নিয়ে শোরমা খেতে আসতো। একদিন বাড়িতে বসে ও সপ্তাহের টাকা গুনছিল। 4,000 টাকা লাভ হয়েছে। এর মধ্যে থেকে 2,000 টাকা আমার সংসার খরচা আর জিনিসপত্রের জন্য, আর 2,000 টাকা দিয়ে মকবুলের ধার শোধ করে দেবো। হ্যাঁ হ্যাঁ, সেটাই ঠিক হবে। এইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা মকবুলের ভাইয়ের সব শোধ হয়ে যাবে। তুমি কি বলো? একদম। সেই দিন ইরফান ঋণের প্রথম কিস্তি মকবুলকে ফেরত দিল। মনে হয় তোর ব্যবসা খুব ভালো করে চলছে ইরফান। হ্যাঁ একদম, আশা করি এইভাবেই চলুক। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই চলবে। তুই এইভাবেই পরিশ্রম কর। হ্যাঁ, নিশ্চয়ই করব। ইরফান প্রতিদিন বিকেলে তার শোরমার দোকান দিত আর আসতে আসতেই খরিদ্দারদের ভিড় হয়ে যেত। একটা শর্মা দাও তো। আমাকে 2টো গার্লিক রোল পার্সেল। আমাকেও একটা শর্মা। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। দোকান খোলা থেকে শুরু করে বন্ধ হওয়া পর্যন্ত ইরফানের হাত চলতেই থাকতো। খরিদ্দার আসতেই থাকতো। প্রতিদিন রাত 10টায় ইরফান দোকান বন্ধ করত আর নিজের রোজগার দেখে ও খুব খুশি হতো। জুবের রোজ ইরফানের দোকানে ভিড় হতে দেখত। শর্মার ব্যবসায় তো প্রচুর লাভ হয়, আমারও শর্মার ব্যবসা করা উচিত। ইরফান তো 80 টাকায় শর্মা বিক্রি করছে, আমাকে ওর থেকে কম দামে বিক্রি করতে হবে, তাহলে লোকেরা আমার রোল কিনতে আসবে। জুবের অঙ্ক কষতে লাগলো যে কিভাবে ও শোরমার দাম কমাবে। সস্তায় মাংস খুঁজতে হবে আমাকে। আর সস্তায় মাংস কেনার জন্য জুবের অনেক মাংসের দোকানে দোকানে গেল। সব জায়গায় ও একই দাম পাচ্ছিল। অবশেষে ও আকরামের দোকানে গেল। আকরাম ছিল বেঈমান টাইপের লোক। আরে ভাই, আমার প্রতিদিন 10 কিলো মাংস লাগবে, কিন্তু আমার দাম পোষাচ্ছে না। তাহলে তো একটাই উপায় আছে। সেটা কি? তুমি মরা মুরগি কিনে নাও। মরা মুরগি তুমি 50 টাকা কিলোই পেয়ে যাবে। কিন্তু মরা মুরগিতে আমার কোনো ক্ষতি হবে না তো? আরে না না, এসবের জন্য মরা মুরগি তো কিনে নিয়ে যায়। কারোর বাবার সাধ্যি নেই যে বোঝে যে মুরগি তারা খাচ্ছে সেটা জ্যান্ত কাটা হয়েছে নাকি মরা। কিন্তু এতে তো স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না তো? আরে ভাই, কিচ্ছুই হবে না। এমনিতেও যখন আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় মুরগি নিয়ে যাই তখন রাস্তায় চাপা পড়ে কিছু মুরগির
চেপে মরেই যায়। সেগুলো খেলে আবার কিসের ক্ষতি হবে? ঠিক আছে, তাহলে আমাদের লেনদেন একদম পাকা। তুমি প্রতিদিন আমাকে 50 টাকা কিলো হিসাবে মাংস দেবে, পাক্কা? জুবের শোরমা বানানোর মেশিন কিনে নিল আর তারপর ইরফানের শোরমার দোকানের পাশেই নিজের দোকান খুলে নিল। জুবের বোর্ডে বড় করে দাম লিখে দিল। জুবের 50 টাকায় শোরমা বিক্রি করছিল। লোকেরা যখন সেখানে পৌঁছলো তখন জুবেরের দোকানের সস্তা দাম দেখে অনেক লোকজন ওর দোকানের কাছে চলে গেল। কিন্তু এখনও এমন কিছু খরিদ্দার ছিল যারা ইরফানের দোকানেই শোরমা খেতে আসতো। দাদা, তোমার দোকানের মতো স্বাদই নেই ওই শোরমার দোকানে। ওর 50 টাকায় শোরমা পোষাচ্ছে, তাই ও বিক্রি করছে। সেটাও তো বটে, কিন্তু যারা সব সময় খায় তারা তোমার কাছেই ফিরে আসবে দাদা, তুমি চিন্তা করো না। হ্যাঁ, আল্লাহর উপর আমার পুরো ভরসা আছে। সেদিন ইরফান মকবুল ভাইয়ের সাথে দেখা করলো। কি হয়েছে ইরফান, আজ তোকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন বল? আর কি বলবো ভাই, জুবের শোরমার দোকান খুলেছে নতুন একটা, আর সে শোরমা 50 টাকায় বিক্রি করছে। এত সস্তায় কি করে, সেটা তো আমিও বুঝতে পারছি না ভাই। নিশ্চয়ই কোনো গন্ডগোল করছে, আমাদের খোঁজ নেওয়া উচিত। কিন্তু কি করে? চল আমার সাথে। সেদিন ইরফান আর মকবুল জুবেরের পিছু নিল। ওরা দেখল যে জুবের আকরাম চিকেনের দোকানে গেল। এবার বুঝেছি, কি এই আকরম হলো 1 নম্বরের বেঈমান। ও নিশ্চয়ই জুবেরকে মরা মুরগির মাংস বিক্রি করছে। কিন্তু সেটা তো ঠিক নয়, মানুষের শরীর খারাপ হতে পারে। তাহলে আমাদের কি করা উচিত? দুজনে ভাবতে লাগলো যে ওরা জুবের আর আকরামকে কি করে আটকাবে। তখনই মকবুলের মনে পড়ল যে ওর এলাকায় একটা ফুড ইন্সপেকশনের অফিস আছে, যেখানে ফুড কমপ্লেন করা যায়। আমাদের ফুড ইন্সপেকশন অফিসে কি কমপ্লেন করা উচিত? ঠিক আছে। ইরফান আর মকবুল ফুড অফিসে গেল। তারপর ওরা সেখানকার বড় অফিসারকে জুবেরের বেইমানির কমপ্লেন করলো। আমাদের পরীক্ষা করে দেখতে হবে। ফুড অফিসার জুবেরের শোরমার দোকানে গেল আর সেখানে রাখা চিকেন আর রুটিগুলো পরীক্ষা করতে লাগলো। স্যার, কিছু সেটেলমেন্ট করা যাক। তুমি মানুষের প্রাণ নিয়ে খেলা করছো আর আমাকে ঘুষ দেওয়ার কথা বলছো। অফিসার স্যাম্পল নিল আর পরীক্ষা করলো। স্যার, এই চিকেন খাওয়ার যোগ্য নয়। এটা খেলে চট করে শরীর অসুস্থ হয়ে পড়বে। ওকে পুলিশের হাতে ধরিয়ে দাও। পুলিশ জুবেরকে অ্যারেস্ট করে নিল আর তারপর আকরামকেও অ্যারেস্ট করে নিল। সবাই জুবেরের বেইমানি জানতে পেরে গেল আর আরেকবার সৎ ইরফানের দোকানে খরিদ্দাররা ফিরে এলো। ইরফানের সমস্যার সমাধান হয়ে গেল আর লোভী শোরমাওয়ালা জুবের তার কর্মের শাস্তি পেয়ে গেল। সবসময় মনে রাখবেন, সেই সব জিনিস যেগুলো সস্তায় পাওয়া যায় সেগুলো ভালো হয় না। কিন্তু লক্ষণ সিংয়ের ছেলে চমন দিল্লি ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাশ করে নিজের গ্রামে ফেরে। এসে গেছো বাবা, এরপর কি করবে বলে ভাবছো? আমি তো বলছি তুমি IAS এর জন্য প্রস্তুতি নাও। না বাবা, এই সময় আমাদের দেশে ব্যবসায়ীদের দরকার আছে। এরকম লোকেদের রোজগার ভালো হতে থাকে। আমি কোনো না কোনো ব্যবসা অবশ্যই করব। বাবা, আমাদের পরিবারে কেউ কোনোদিন ব্যবসা করেনি। আমাদের কাছে টাকাও নেই, তো ব্যবসা কিভাবে হবে? তুমি টাকা চিন্তা করো না বাবা, ব্যবসার জন্য বুদ্ধি লাগে। অল্প টাকাতেও ব্যবসা শুরু করা যায়। চমন বাজারে যায় আর দেখে লালারাম ধাবাতে অনেক মানুষের ভিড় লেগে গেছে। আমার একটা ধাবা খোলা উচিত, আর এর জন্য কোনো বড় পুঁজিরও দরকার নেই। চমন ওর বন্ধুদের কাছ থেকে টাকা ধার নিয়ে একটা বড় ধাবা খুলে নিল। চমন খাবারে ভালো জিনিস ব্যবহার করত, ভালো আটা, ভালো চাল। শুরুর 2 দিন পর্যন্ত চমনের ধাবাতে কেউ আসে না। একদিন এক লোক আসে। আরে ভাই, কত টাকার প্লেট দিয়েছো? মাত্র 40 টাকা স্যার। এরপর 2-3টে লোক আরো আসে।
সব লোক চমনের খাবারের প্রশংসা করতে থাকে। চমনের সবজি খাবার পর লোক আঙ্গুল চাটতে থাকে। তার সাথে চমনের ব্যবহার ও খুব ভালো ছিল। ও নিজের গ্রাহকদের খুব সম্মান দিত। এরপর আস্তে আস্তে চমনের দোকানে খুব ভিড় বাড়তে লাগলো। আরে ভাই, রুটি তাড়াতাড়ি নিয়ে এসো। আরে আমার জন্য সবজি নিয়ে এসো। আরে ভাই, ভাত শেষ হয়ে গেছে, আমার জন্য ভাত নিয়ে এসো। একদিন চমন একজন গ্রাহককে সবজি দিতে যাচ্ছিল। তাড়াতাড়ি করতে গিয়ে ওর পা পিছলে পড়ে যায় আর মাথাতে আঘাত লাগে। 1 মাস পরে যখন ও হাসপাতাল থেকে ওর ধাবাতে ফিরল আর দেখল ওর আশেপাশে 4-5টি নতুন ধাবা খুলে গেছে। চমন আবার ধাবাটি খুলল আর ওর সাথে একটা ছেলেকে রাখলো কাজের জন্য। কিন্তু খদ্দেরের সংখ্যা এবার খুব কম হওয়াতে চমন ধাবা বন্ধ করে দিতে বাধ্য হলো। আরে আমি তো তোকে প্রথমেই বলেছিলাম যে ব্যবসা করিস না, কোনো সরকারি চাকরির জন্য প্রস্তুতি নে। বাবা, সব কাজে এরকম ছোটখাটো সমস্যা আসতেই থাকে, কিন্তু আমাদের হার মেনে যাওয়া উচিত নয়। আমি কিচ্ছু জানি না। গ্রামের সব ছেলে সরকারি চাকরির জন্য তৈরি হচ্ছে, তুইও চাকরির জন্য প্রস্তুতি নে, না হলে বাড়ি থেকে বেরিয়ে যা। চমন উদাস হয়ে গ্রামে ঘুরতে থাকে। তখনও দেখতে পায় একজন বাঁধাকপি বিক্রি করছে, আর ওটা দেখে ওর মনে পড়ে গেল যে একবার ও দিল্লিতে চাইনিজ ভেল খেয়েছিল। যদিও চাইনিজ ভেলের ব্যবসা শুরু করে, চমন নুডলস, বাঁধাকপি আর বাকি জিনিস কিনে নিল আর নিজের দোকানে একটা স্কুলের সামনে লাগিয়ে দিল। দিনে ও খাবার তৈরি করত আর বিকালে বিক্রি করত। চমনের কাছে স্কুলের বাচ্চাদের ভিড় লেগে যায়। তাড়াতাড়ি চমনের কাছে অনেক টাকা আসতে থাকে। চমন ওর গ্রামের চমন চাইনিজ ভেলওয়ালা নামে ফেমাস হয়ে যায়। একদিন লক্ষণ সিং ওর বন্ধুর বাড়িতে যায়। এসো এসো লক্ষণ সিং, এ নাও চাইনিজ ভেলটা খাও। এটা তো আমি আজ প্রথমবার খাচ্ছি। লক্ষণ সিং ভেল খেয়ে দেখে। আরে বাহ, স্বাদ তো খুব ভালো। কে বানিয়েছে এটা? আরে তুমি এটা জানো না? এটা তোমারই ছেলে চমন বানিয়েছে। গোটা গ্রামের লোক ও চাইনিজ ভেল খায়। লক্ষণ সিং ওর ছেলের কাছে যায় আর গিয়ে দেখে যে ওর ছেলে খুব পরিশ্রমের সাথে কাজ করছে আরও খুব ভালো জামা কাপড় পরে আছে। আমাকে ক্ষমা করে দে বাবা, আমি তোকে বুঝতে পারিনি। কোনো ব্যাপার না বাবা। খোকা, এবার আমি বুঝে গেছি যে টাকা আর সম্মান শুধু চাকরি থেকেই আসে না, কখনো কখনো ব্যবসা থেকেও আসতে পারে। ये कहानी है राम नारायण की, जो फिरोजपुर स्टेशन पर कुली था। कुली, आया मैडम। कितने पैसे लोगे? जो आप दे दे मैडम। राम नारायण को जो कुछ भी यात्री दे देते वो उसी में खुश रहता था। एक दिन कुछ कुली मजदूरी बढ़ाने के लिए हड़ताल पर बैठ गए। तब राम नारायण उनके पास गया। हमारी मांगे पूरी करो, हमारी मांगे पूरी करो। सरकार को हमारी मजदूरी बढ़ानी चाहिए। अगर ऐसा नहीं हुआ तो हमारे परिवार का क्या होगा? भाई, लेकिन जो यात्री आते हैं क्या उनका परिवार नहीं है? अगर हम अपनी मजदूरी बढ़ा देंगे तो क्या उनकी जेब हल्की नहीं हो जाएगी? जो लोग सफर करना जानते हैं उन लोगों को हमारी मजदूरी भी देनी आनी चाहिए। मैं इसके खिलाफ हूँ, और क्या पता ऐसा हो कि ये यात्री खुद ही अपना भार उठाने लगे, तब सोचो हमारे परिवार वालों का क्या होगा। हाँ, ये बात भी सही है। तब तो हम लोगों के परिवार वालों को भूखा सोना पड़ेगा। सभी कुलियों को राम नारायण की बात समझ आ गई। तभी उसका बेटा करण वहां आया। बाबा, 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 अभी आया।
राम नारायण अपने बेटे के पास गया। वहाँ क्या चल रहा है बाबा? कुछ नहीं, ये लोग फिर से हड़ताल पर बैठे थे, लेकिन अब सब ठीक है। बाबा, सब कुली हड़ताल पर क्यों बैठे रहते हैं? क्योंकि वो चाहते हैं कि मजदूरी बढ़ाई जाए। ये तो सही नहीं है। सही भी है और गलत भी। मतलब ये कि सही इसलिए क्योंकि कुली लोगों का परिवार को पैसे की जरूरत है, और गलत इसलिए कि ज्यादा मजदूरी यात्रियों की जेब पर भारी पड़ जाएगी। इससे यात्री खुद अपना भार उठाने लगेंगे और हमारा रोजगार ही कम हो जाएगा। नन्हे करण को अपने पापा की बात समझ आ गई। अब 20 साल बीत गए और करण एक जूस कंपनी का मैनेजर बन गया था। अब उसके बाबा कुली नहीं रहे और करण का परिवार बहुत ही खुशहाल था। लेकिन एक दिन करण के सामने एक समस्या आ गई। अब तुम ही बताओ बेटा, हमें क्या करना चाहिए? कानपुर वाली फैक्ट्री के वर्कर्स आए दिन स्ट्राइक पर जाते रहते हैं। मैं तो सोच रहा हूँ कि वो फैक्ट्री ही बंद कर दूं। नहीं सर, फैक्ट्री बंद करने से बहुत से परिवारों को नुकसान पहुँचेगा। तो मैं क्या करूं? नुकसान झेल कर व्यापार तो नहीं कर सकता हूं ना। आप मुझे एक मौका दीजिए, मैं वहां जाकर उनसे बात करूंगा। अब करण रेलगाड़ी में बैठकर कानपुर के लिए निकल पड़ा। कानपुर पहुंचकर वो सीधे कंपनी में गया। वहां जाकर उसे पता चला कि फैक्ट्री में हमेशा स्ट्राइक का कारण था कल्लू पहलवान, जो सीधे साधे वर्कर्स को स्ट्राइक करने के लिए बहकाता था। शर्मा जी, मुझे सारे वर्कर्स से बात करनी है। क्या आप उन सभी को यहाँ बुला सकते हैं? कुछ ही देर में सारे वर्कर्स वहां आ गए और कल्लू पहलवान भी। आप लोग सोच रहे होंगे कि मैंने आप सभी को यहाँ क्यों बुलाया। मैंने आप सभी को यहाँ एक कहानी सुनाने के लिए बुलाया है। कहानी? ये कहानी मेरी है। मेरे बाबा एक कुली थे जो फिरोजपुर स्टेशन पर कुली का काम करते थे। एक दिन वहाँ एक बहुत ही हट्टा कट्टा कुली आया, भीमा। उसने सारे कुलियों को बहकाना शुरू कर दिया और वो सब कुली हड़ताल पर बैठ गए। लेकिन फिर मेरे बाबा उन कुलियों के पास गए और उन्हें समझाया कि उनकी हड़ताल से उनका फायदा नहीं बल्कि नुकसान है, क्योंकि अगर यात्री अपना भार खुद उठाने लगे तो उन्हें काम नहीं मिलेगा। मेरे बाबा की वजह से उन कुलियों की जिंदगी बर्बाद होने से बच गई। तो इस कहानी से आप लोगों ने क्या सीखा? शायद एक भीमा हमारे साथ भी है। हाँ, और शायद उसी की वजह से तुम सबके परिवार भूखे मर सकते हैं। मालिक तो ये फैक्ट्री बंद करने की सोच रहे हैं। अब इस फैक्ट्री का क्या होगा वो आप सभी को तय करना है। करण ये सब बोलकर वहाँ से चला गया और वर्कर्स आपस में फुसफुसाने लगे। इस बात को 3 महीने हो गए थे। अरे बेटा करण, तुमने फैक्ट्री वर्कर्स पर क्या जादू कर दिया? क्यों सर? पिछले 3 महीनों से किसी ने स्ट्राइक की बात तक नहीं की। सब समझदार हैं, लेकिन तुमने उनसे बोला क्या? कुछ नहीं, सिर्फ उन्हें उनके आस्तीन का सांप दिखाया और एक छोटी सी कहानी सुनाई। जो भी हो, बेटा तुम्हारा तो जवाब ही नहीं। मालिक करण से बहुत खुश थे और करण को ये खुशी थी कि उसने बहुत से परिवार को बिखरने से बचा लिया। तो बच्चों, ये कहानी हमें ये सिखाती है कि कल्लू पहलवान या भीमा जैसे कई लोग हमारी जिंदगी में आते हैं जो हमें बहकाते हैं। समझदारी इसी में है कि हम बहकावे में ना आए और अपने जीवन का हर निर्णय सोच विचार और सूझबूझ से लें। वसई की एक छोटी सी झोपड़ी में पिंटू और उसकी माँ मीना रहा करते थे। पिंटू के बाबा को गुजरे हुए कई साल हो गए थे। मीना दूसरों के घरों में बर्तन धोकर घर का खर्चा चलाया करती थी। पिंटू और मीना दोनों गरीबी की जिंदगी जी रहे थे। बेटा पिंटू,
मैं चाहती हूँ कि कल से तुम स्कूल जाओ और पढ़ाई करो। लेकिन माँ, हमारे घर की परिस्थिति इतनी खराब है, आप मेरी पढ़ाई का खर्चा कैसे उठाएंगी? वो मैं देख लूंगी। बाकी तुम सिर्फ पढ़ाई पे ध्यान दो। वैसे भी सारा दिन यहाँ वहाँ मटर गश्ती ही करते रहते हो। कम से कम अगर तुम स्कूल जाओगे तो भविष्य में तो तुम्हारी जिंदगी संवर जाएगी। ठीक है माँ, लेकिन मैं भी कुछ काम ढूंढकर आपकी मदद करूँगा। हाँ ठीक है। और अगले दिन मीना अपने बेटे को पहली बार स्कूल छोड़ने गई। मीना बहुत खुश थी और अपने बेटे को स्कूल में जाते देख उसके आंसू नहीं रुके। अब मीना ने और 2 घरों में काम करना शुरू कर दिया था। पिंटू स्कूल से लौटकर अपनी माँ मीना की राह देखने लगा। माँ को अब तक तो लौट आना चाहिए था, कहाँ रह गई माँ? पिंटू काफी देर तक राह देखता रहा और फिर मीना लौट आई। कहाँ रह गई थी आप? कुछ नहीं, मैं और 2 घरों में काम कर रही थी। और 2? हाँ, तेरी पढ़ाई के लिए। माँ, वैसे तेरे स्कूल का पहला दिन कैसा था? बहुत अच्छा था माँ। मेरे स्कूल में बहुत से बच्चे हैं। मैंने बहुत सारे दोस्त भी बनाए और हमारे मास्टर जी भी बहुत अच्छे हैं। अच्छा है, अच्छा है। तुम अच्छे से पढ़ लिख कर बड़े ऑफिसर बन जाओ। और माँ, मैंने अपने लिए काम भी ढूंढ लिया है। कल से मैं रोज पेपर डालने जाऊंगा, जिससे आपकी कुछ और मदद हो जाएगी। मेरा लाडला। और अगले दिन से पिंटू रोज लोगों के घरों में पेपर डालने लगा। उसके बदले व्यापारी उसे कुछ पैसे दे दिया करता था और फिर घर लौटकर वो स्कूल के लिए तैयार हुआ करता था। और फिर मीना उसे स्कूल छोड़कर अपने काम पर चली जाया करती थी। कई दिनों तक ये सिलसिला चलता रहा। एक दिन पिंटू पेपर डाल ही रहा था जब वो व्यापारी के पास लौटा तो उसके पास एक पेपर बच गया था। साहब, आज एक पेपर ज्यादा आ गया था। ठीक है, ये पेपर तुम ही रख लो। पिंटू पेपर घर ले गया और वो उसमें छपे हुए शब्दों की पहेली को सुलझाने लगा। फिर स्कूल के रास्ते जाते वक्त वो एक न्यूज़पेपर के दफ्तर में रुका और उसने वो पहेली वाला पेपर उन्हें दे दिया। और फिर रोज की तरह वो लोग स्कूल गए और मीना अपने काम पर चली गई। अब मीना एक घर के बाद दूसरे और फिर तीसरे घर में काम किया करती थी और पिंटू स्कूल के बाद पढ़ाई करता था। फिर अपने घर की साफ सफाई करके अपनी माँ के लौटने का इंतजार किया करता था। 15 दिन बाद जब पिंटू अपने स्कूल में था तो पिंटू के मास्टर जी के साथ एक ऑफिसर आए। यही है पिंटू? तो वो तुम हो जिसने वो पहेली का हल किया था? जी सर। तुम बहुत ही बुद्धिमान हो। उस दिन की वो पहेली सिर्फ तुम अकेले ही हल कर पाए थे और इसलिए हमारी कंपनी ने ये निर्णय लिया है कि वो तुम जैसे बुद्धिमान बच्चे की पढ़ाई का खर्च उठाएगी। ये सुनकर पिंटू बहुत खुश हुआ। स्कूल के बाद वो घर पहुंचा और आज वो अपनी माँ का बड़ी ही बेसब्री से इंतजार कर रहा था। और आज जैसे ही मीना घर लौटी, पिंटू ने अपनी माँ को गले लगाया। माँ, माँ, माँ। अरे क्या हुआ? माँ, अब से आपको ज्यादा काम नहीं करना पड़ेगा। और वो क्यों?
क्योंकि वो पेपर वाली कंपनी वालों ने मुझे स्कॉलरशिप दी है। मतलब अब से मेरी पूरी पढ़ाई का खर्चा वो संभालेंगे। मीना भावुक हो गई। उसने पिंटू को गले लगाया और फूट फूट कर रोने लगी। ये कहानी हमें ये सिखाती है कि मेहनत हमेशा रंग लाती है। ये स्कॉलरशिप मीना और पिंटू की कड़ी मेहनत का ही फल था। अंजু আর সাগরের পরিবার দিল্লির কাছে গোপালপুর নামের এক গ্রামে থাকত। ওর মা স্কুলে আয়ার চাকরি করত আর বাবা অসুস্থ হওয়ার জন্য বাড়িতেই থাকত। অঞ্জু রিমোট দে, আমি ফাইট দেখছিলাম, তুই মাঝখানে কোথা থেকে এলি? বাবা দেখো না, আমি জল খেতে গেছিলাম, সেই ফাঁকে ও রিমোট নিয়ে নিয়েছে। বাবা ও 2 ঘন্টা ধরে ফাইট দেখছে, আমি রিমোট দেব না। তোর যত বাজে বাজে সব নাটক রোজ হয়, একদিন না দেখলেই বা কি হয়? নিজেদের মধ্যে ঝগড়া না করে এক এক করে নিজেদের জিনিস দেখে নাও। তোরা দুজন আবার লড়াই শুরু করেছিস। মা, আজ তুমি এত তাড়াতাড়ি চলে এলে, স্কুল কি আজও বন্ধ? হ্যাঁ বাবু, স্কুল আজ আবার বন্ধ। জানি না কবে খুলবে। মনে হয় এই চাকরি ছাড়তে হবে। আজ তোরা কি খাবি বল? মা, আজ রাজমার ভাত খাবো। আপনার হাতে রাজমা ভাত খেতে খুবই ভালো লাগে। কিছুদিন পর অঞ্জু আর সাগরের মার চাকরি চলে গেল। এবার কি হবে মা? আমরা কি না খেয়ে মরে যাব? না সোনা, এমন বলে না। আমরা নতুন কিছু কাজ খুঁজবো। মা, দিল্লি গেলে কেমন হয়? রাজমা আর ভাতের দোকান খুলবো ওখানে। আমার বন্ধু রাজুর বাবার দিল্লিতে ছোলে ভাটুরার দোকান আছে। রাজু বলছিল ওর বাবা প্রতি মাসে 40,000 টাকা করে রোজগার করে। কিন্তু বাবা, বাড়িতে তোর বাবাকে কে দেখবে? মা, তুমি সাগরকে নিয়ে দিল্লি চলে যাও, আমি বাবার দেখাশোনা করব। সাগর আর তার মা দিল্লি পৌঁছায়। ওরা একটা ঠেলা বানায় আর একটা ব্যস্ত রাস্তায় রাজমা ভাত বেচতে শুরু করে। মা রাজমা ভাত বানাতো আর সাগর লোকজনকে খাওয়াতো। আসুন, সুস্বাদু রাজমা ভাত খেয়ে যান, মাত্র 20 টাকা প্লেট। আসুন, রাজমা ভাত খেয়ে যান। কিছুদিনের মধ্যেই সাগরের ঠেলার কাছে রাজমা ভাত খাওয়ার জন্য ভিড় জমা হতে থাকে। সাগর আর ওর মা যেখানে নিজেদের ঠেলা দাঁড় করাতো তার ঠিক পেছনে একটা নিরামিষ হোটেল ছিল। হোটেলের মালিক সুমন রেড্ডি যখন দেখল যে হোটেলের সামনে এক রাজমা ভাত বিক্রি করার ভালো রোজগার করছে, তখন তার ঈর্ষা হতে লাগলো। যদি এই মহিলা আর তার ছেলে রাজমা ভাত বেচে এমন কামাতে পারে, তাহলে ওরা একদিন আমার মতো হোটেলও খুলে ফেলবে। আমার যে করেই হোক এদের ব্যবসা বন্ধ করতেই হবে। একদিন সুমন রেড্ডি সকাল সকাল নিজের এক চেনা পুলিশ নিয়ে সাগরের ঠেলার কাছে এলো। নিজেদের ঠেলা এখান থেকে সরাও, তোমার আমার হোটেলের সামনে ঠেলা লাগিয়েছো আর তোমরা রাস্তাও জ্যাম করছো। সাগর আর তার মা ঠেলা সরানোর আগেই সুমন ওদের ঠেলায় লাথ মারে আর ঠেলা কিছুটা এগিয়ে উল্টে যায়। সুমনের সাথে একটা পুলিশও ছিল, সেই জন্য সাগর আর তার মা সুমনকে কিছুই বলতে পারে না। ওরা চোখে জল নিয়ে থমকেই থাকে। মা, আমি এক্ষুনি গিয়ে সুমনের দাঁত ভেঙে দেবো। না বাবু, এটা শহর, আমাদের গ্রাম নয়। পুলিশ তোকে ধরে ফেলবে। আইন সব সময় বড় লোকেদের থেকেই থাকে। আমরা অন্য কোথাও না হয় ঠেলা লাগাবো। ঠেলা পড়ে যাওয়ার দরুন সব রাজমা ভাত মাটির সাথে মিশে নষ্ট হয়ে গেছিল। মা, আমাদের নতুন রাজমা আর চাল কিনতে হবে। রাস্তায় একজন রাজমা আর চাল বেচতে আসে। দাদা, রাজমা আর চালের দাম কত? নিয়ে নিন দিদি ভাই, আপনার জন্য কম করে দেব। সাগর আর ওর মা একসাথে 20 কিলো রাজমা আর 20 কিলো চাল কিনে নেয়। পরের দিন যখন ওরা রাজমা ভাত বানিয়ে এক কাস্টমারকে দিল, তখন কাস্টমার বলল,
আপনার রাজমা ভাতে চিকেনের গন্ধ পাচ্ছি। রাজমা ভাতে চিকেনের স্বাদ? এটা কি করে হয়? সাগর আর ওর মা রাজমা আর ভাত খেয়ে দেখে। তাদেরও মনে হয় যেন সুস্বাদু চিকেন খাচ্ছে। মানুষের মধ্যে রাজমা ভাতে চিকেনের স্বাদের কথা ছড়িয়ে পড়ে, আর দূর দূর থেকে মানুষ সাগরের ঠেলায় এসে রাজমা ভাত খেতে থাকে। ভিড় এত বেড়ে যায় যে ওরা অঞ্জুকেও ডাকতে বাধ্য হয়। মাত্র 20 টাকার রাজমা ভাতে চিকেনের স্বাদ, কে না ছাড়তে চাইবে এটা? রাজমা ভাতে চিকেনের স্বাদের কথা সুমনের কানেও পৌঁছয়। এরা নিশ্চয়ই চালাকি করে রাজমা ভাতে চিকেন মেশাচ্ছে হয়তো। আমিও আমার খাবারে লুকিয়ে চিকেন মেশাবো, আর তাহলে আমার বিক্রিও অনেক বেড়ে যাবে। সুমনও নিজের শুদ্ধ নিরামিষ খাবারে চিকেন মেশাতে থাকে। একদিন এক বড় রাজনৈতিক দলের নেতা সুমনের হোটেলে খাবার খেতে আসে। সে খাবারে চিকেন পায়। এই হোটেলের মালিক, এটা কি? তুমি আমার খাবারে চিকেন মিশিয়ে আমার ধর্ম ভ্রষ্ট করছো। নেতা সুমনকে ধরে খুব পেটায় আর সুমনের হোটেল বন্ধ করিয়ে দেয়। ওদিকে সাগরের ঠেলাতে ননভেজ খাওয়ার লোক বেড়েই চলেছিল। অবশেষে বাধ্য হয়ে সুমন সাগরের মায়ের কাছে পৌঁছলো। দিদি ভাই, আমি আপনার সাথে যা করেছি তার জন্য ক্ষমা চাইছি। আমার হোটেল আর চলছে না। আপনি যদি আমার হোটেল কিনে নেন আমি খুব খুশি হব। আমি এখান থেকে চলে যাব আর অন্য কোথাও গিয়ে আবার নতুন করে হোটেল খুলব। সাগর আর তার মা সুমনের হোটেল কিনে নিল। মা, আমাদের যা কিছু সব ওই লোকটার জন্যে, যে আমাদের জাদুর রাজমা আর চাল দিয়েছিল। আমি ওকে অনেক খুঁজেছি, কিন্তু ওকে কোথাও পাইনি। মনে হয় উনি ভগবানেরই দূত, আমাদের জন্য পাঠিয়েছেন ভগবানেরই দূত। মা, ভগবানের দুধ কি বাস্তবে হয়? জানি না মা, কিন্তু অনুভবে তো মনে হয় যে হ্যাঁ, ভগবানের দূত হয়। মিরপুর গ্রামে হরি সিং নামের একজন ময়রা থাকতেন। হরি সিং এর কাছে একটা মোটা তাগড়া গরু ছিল, যে একদিনে 50 লিটার দুধ দিত। হরি সিং ওর গরুর দুধ দিয়ে দেশি ঘি তৈরি করত আর শুদ্ধ দেশি ঘি দিয়ে মিষ্টি বানাতো। শুদ্ধ ঘিয়ের তৈরি মিষ্টি বলেই গ্রামের লোকেরা হরি সিং এর দোকান থেকেই মিষ্টি কিনত। বাকি মিষ্টির দোকানের মিষ্টি বিক্রিই হতো না। হরি সিং এর ঠিক সামনেই রাধে শ্যামের দোকান ছিল। হরি সিং এর দোকানে এত ভিড়, আর আমাদের দোকানে কেউ আসছে না। মালিক, আমি বুঝতে পারছি না যে লোকেরা হরি সিং এর দোকানে কেন যায়। আমাদের মিষ্টি ওর থেকে তো খুব কম স্বাদ নয়। সবাই ওর গরুর দুধের দেশি ঘিয়ের জন্য। ওর গরু না হয়ে কামধেনুর গরু হয়ে গেছে। আগে তো গরিব ছিল, কিন্তু গরুর জন্য বড় লোক হয়ে গেছে। হরি সিং বিয়ের বরযাত্রী যেতে খুব ভালোবাসতো। গ্রামের সব বিয়ের বরযাত্রীতে ও যেত। একদিন হরি সিং ট্রলিতে চেপে বরযাত্রী যাচ্ছিল। বরযাত্রী রাস্তায় এক জায়গায় দাঁড়ালো। হরি সিং ট্রলি থেকে নেমে জঙ্গলে এক জায়গায় টয়লেট করতে গেল। হরি সিং এর পেছনে হঠাৎ করে একটা শিয়াল চলে আসলো। এদিক ওদিক না দেখে ভয়ের চোটে ও অনেক দূরে দৌড়তে শুরু করলো। কয়েক কিলোমিটার দৌড়ানোর পরে ও নিঃশ্বাস নিল। শেয়ালের হাত থেকে বেঁচে গেল, কিন্তু ও রাস্তা হারিয়ে ফেলল। কিছুই বুঝতে পারছি না যে কোথায় যাব। হরি সিং জঙ্গলে একটাই রাস্তায় ঘুরতে লাগলো, আর রাত হয়ে গেল। মনে হচ্ছে না আমি জঙ্গল থেকে বের হতে পারবো। হরি সিং নিরাশ হয়ে বসে পড়ল। তখনই ওর কানে একটা ঘন্টার আওয়াজ এলো। হরি সিং ওই আওয়াজের পিছু নিল। ও দেখল একটা চকচকে সাদা গরুর গলায় ঘন্টা বাঁধা আছে।
এই গরুটা তো দারুণ দেখতে। হরি সিং গরুটাকে নিজের কাছে বেঁধে রাখল আর ও নিজের পরিবারের কথা ভাবতে শুরু করে দিল। এই সময় আমি যদি আমার বাড়িতে থাকতাম। গরুটা ঘন্টি বাজালো আর হরি সিং হঠাৎ করে নিজের বাড়ি পৌঁছে গেল। আরে এটা কিভাবে হলো? অনেকদিন ধরে তুমি কোথায় গেছিলে? নিশ্চয়ই তুমি প্রতিবেশী বিমলার সাথে পালিয়ে গেছিলে। ও তো অনেকদিন ধরে গ্রামে নেই। না, আমি লালা চৌধুরীর বরযাত্রীতে গিয়েছিলাম, জঙ্গলে হারিয়ে গিয়েছিলাম। এই দেখো জঙ্গল থেকে আমি কি পেয়েছি। তুমি কি কখনো এত সুন্দর চকচকে গরু দেখেছো কখনো? এ তো সাক্ষাৎ কামধেনু মনে হচ্ছে। কামধেনু? হ্যাঁ, কামধেনু হলো এমন গরু ওর কাছে যা চাইবে সেটাই পেয়ে যাবে। বেদ আর পুরাণে এর কথা লেখা আছে। আমি হয়তো এই গরুটার জন্য এই জঙ্গল থেকে সোজা বাড়ি ফিরতে পেরেছি। তো যদি এই কামধেনু হয় তাহলে এখনই বোঝা যাবে। হে গায় মাতা, আমার গরম গরম রাবড়ি খেতে ইচ্ছে করছে। গরুটা ঘন্টা নাড়ালো আর এক পলকে হরি সিং এর হাতে একটা রাবড়ির মটকা চলে এলো। তোমার কথা সত্যি হলো, বাস্তবে এটা কামধেনু গরু। কামধেনু গরু পেয়ে হরি সিং এর খুশির অন্ত ছিল না। এখন আর ওকে মিষ্টি বানাতে হয় না। ও সোজা গরুর কাছে চেয়ে নিত আর দোকানে রেখে দিত। হরি সিং গরুর কাছে বড় বাড়ি আর জমিও চেয়ে নিল। ও ধীরে ধীরে পরিশ্রম করা বন্ধ করে দিল। দোকানের লোক দিয়ে কাজ করাতো আর যা যা জিনিসের দরকার পড়তো কামধেনু গরুর কাছে চেয়ে নিত। একদিন হরি সিং এর বউ ওকে বলল, এইভাবে বিনা পরিশ্রম করে সব পাওয়া কিন্তু একদমই ঠিক না। ঈশ্বর আমাদের এই জন্য কামধেনু গরু দেয়নি যে আমরা একদম অলস আর অকেজো হয়ে যাই। তুমি পরিশ্রম করতে চাইলে করো, কামধেনু গরু থাকতে আমি কোনো পরিশ্রম কেন করব বলো তো? হরি সিং নিজের পুরনো গরুর খেয়াল রাখা বন্ধ করে দিয়েছিল। ওর খেয়াল না রাখার জন্য ওই গরুটা একদম দুর্বল হয়ে পড়েছিল। একদিন রাধে শ্যাম হরি সিং এর বাড়িতে এলো আর ও পুরনো গরুটা কিনতে চাইল। তুমি যা দিতে চাও দিতে পারো, এমনিতেও পুরনো গরুটার কোনো প্রয়োজন নেই। রাধে শ্যাম পুরনো গরুটার খুব ভালোভাবে দেখাশোনা করলো আর ওর ঘি দিয়ে মিষ্টি বানিয়ে বিক্রি করতে শুরু করলো। রাধে শ্যামের ভালো বিক্রি শুরু হয়ে গেল। ওইদিকে হরি সিং বিনা পরিশ্রম করে সব রকম সুখ সুবিধা ভোগ করছিল। একদিন হঠাৎ করে হরি সিং যখন ঘুম থেকে উঠল তখন ও দেখল যে ও পুরনো বাড়িতেই আছে। ও বাইরে গেল। কামধেনু গরুটা ওর উঠোনে ছিলই না। রুকমণি, আমাদের গরুটা কোথায় চলে গেল? আর আমাদের বাড়িটা আগের মতো কেন হয়ে গেল? আমিও সকাল থেকে গরুটাকেই খুঁজছি। দোকানের সব মিষ্টিও উধাও হয়ে গেছে। আমি যে ভয়টা পেয়েছিলাম সেটাই হলো। তুমি পরিশ্রম করা ছেড়ে দিয়েছিলে, সেই জন্য কামধেনু গরুটা আমাদের কাছ থেকে চলে গেছে। হে ভগবান, এটা কি সর্বনাশ হয়ে গেল! হরি সিং জোরে জোরে কাঁদতে লাগলো আর চিৎকার করতে করতে ক্ষমা চাইতে লাগলো। হে ভগবান, কামধেনু গরুটা ফিরিয়ে দাও। এখন থেকে আমি রোজগার পরিশ্রম করব, এইভাবে আর বেকার বসে থাকবো না। ওদিকে যখন রাধে শ্যাম জানতে পারলো যে হরি সিং এর কামধেনু গরু উধাও হয়ে গেছে তখন ও খুব খুশি হলো। রাধে শ্যাম ওর চাকরকে বলল, এখন হরি সিং এর দোকান চালাতে পারবে না, সেই জন্য আমায় মিষ্টিতে খুব ভেজাল মেশাতে পারবো। আজ থেকে শুদ্ধ দেশি ঘিয়ের মিষ্টি বন্ধ, নকল দেশি ঘিয়ের মিষ্টি বানানো শুরু করো। রাধে শ্যাম বেশি করে ভেজাল দিয়ে মিষ্টি বানিয়ে রোজগার করা শুরু করলো। অন্যদিকে হরি সিং নিজের ভুলের শাস্তি পেল আর একটা নতুন গরু কিনে ওর ভালোভাবে দেখাশোনা করলো। তারপর খুব পরিশ্রম করে শুদ্ধ ঘিয়ের মিষ্টি আবার বানানো শুরু করে দিল।